আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে 2020 সালের নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা, শপথের জন্য দলীয় সিদ্ধান্তের অপেক্ষা। জনগণের আস্থা ফেরাতে সংস্কার শুরু হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। চীনে বোয়াও সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় দেশগুলোর ঐকমত্যের তাগিদ। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ, নামাজ তেলাওয়াত জিকির আসকারে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীর পরিবেশ এবং জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপে উত্তর সিটির হুঁশিয়ারি, জনসম্পৃক্ততা ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে বাধ্যবাধকতায় গুরুত্ব আরোপ। দিন দিন বাড়তে থাকা চাহিদার সাথে কমছে প্রাকৃতিক সম্পদ, পরিবেশ রক্ষায় ধর্মীয় নির্দেশনা মানতে সংশ্লিষ্টদের তাগিদ। এবং ঈদের আনন্দ উদযাপনে নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে দরিদ্র মানুষের সন্তোষ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। টুইটারের নীল পাখির লোগো নিলামে 35,000 মার্কিন ডলারে বিক্রি হওয়ার খবর। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। নির্বাচনে কারচুপির অভিযোগে ফল বাতিল এবং পুনরায় ভোটের দাবিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের করা মামলায় নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের পর ইশরাক হোসেন বলেন, মেয়র পদে দায়িত্ব নেওয়া না নেওয়া দলীয় বিষয়, দলের মত পেলেই মেয়র হিসেবে শপথ নেবেন তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ভোট গ্রহণে কারচুপি, ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবি করে আসছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মেয়র নির্বাচনের ফলাফল ও গেজেট বাতিল চেয়ে নির্বাচনের 1 মাস পর আদালতে মামলা করেন ইশরাক। মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষে ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন আদালত। আইন অনুযায়ী আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি। পরবর্তীতে সেই মামলাটি মেয়র তাপস সেই মামলাটিকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে আদালতকে চাপ প্রয়োগ করে পরবর্তীতে 5 তারিখের পরে আমাদের সেই মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয় এবং সকল সাক্ষী শুনানির শেষে আমরা আদালতের রায় আজকে পাই। এখন আমি শপথ নিব কি নিব না, এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি। আমি দলের প্রার্থী ছিলাম, দল যেভাবে আমাকে নির্দেশনা দিবে আমি সেই অনুরূপে কাজ করে যাব। ইশরাক হোসেন বলেন, ভোটার কিংবা জনগণ নয়, অনিয়মই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের জয়ের হাতিয়ার। আজকে ন্যায় বিচার পেয়েছি। এই রায়ের ফলে আগামীতে যাতে কোনো নির্বাচনে কেউ কারচুপি না করে এবং অবৈধভাবে গিয়ে চেয়ার দখল না করে সেই ধারাটি যাতে ভাঙে এবং আমরা আগামী দিনে সম্পূর্ণ একটি গণতান্ত্রিক এবং সুনির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, সেটি ধারাটা অব্যাহত থাকুক, সেটি আমি কামনা করছি। 2020 সালের 3 মার্চ ডিএসসিসির নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলেন ইশরাক। বিচার চলাকালে ইশরাক সহ 5 জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। গত বছরের 19 আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম সহ 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে পদ থেকে অপসারণ করে সরকার। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
4 দিনের সফরে প্রথম দিনে চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারের নিরাপদ প্রত্যাবাসনে এশীয় দেশগুলোর নেতাদের ঐকমত্য প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার কার্যক্রম শুরু করেছে তার সরকার। জানাচ্ছেন মোস্তফা মল্লিক। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেনি, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গ্রেফতারি পরোয়ানা জারির পর তথ্য ফাঁস হওয়ার কারণে অনেক আসামি পালিয়ে যাচ্ছেন। এর সাথে প্রসিকিউশনের কেউ জড়িত থাকতে পারে বলে মনে করেন তিনি। তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঈদের পরে দাখিল হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সালে বাংলাদেশ সফরের সময় মোদি বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। শেখ হাসিনা সহ যারা ভারতে পালিয়ে আছে তাদের ফেরত দেওয়ার বিষয়ে ভারত কি পদক্ষেপ নেয় তার উপর ভিত্তি করে আগামী দিনের পররাষ্ট্রনীতি নির্ধারণের কথা বলেন তিনি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। বিগত সময়ে যারা আপোষ করে রাজনীতি করেছে তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতার মূল্য নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। 4 দিনের সফরের প্রথম দিনে চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারের নিরাপদ প্রত্যাবাসনে এশীয় দেশগুলোর নেতাদের ঐকমত্য প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার কার্যক্রম শুরু করেছে তার সরকার। জানাচ্ছেন মোস্তফা মল্লিক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার 4 দিনের সফরে চীন গেছেন। অধ্যাপক ইউনূসকে রাজকীয় সম্বর্ধনা দেয় চীন সরকার। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া BFAর বার্ষিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ডক্টর ইউনূস। বৈশ্বিক ভূ রাজনৈতিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট ও উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক নেতাদের রাজনৈতিক সদিচ্ছা না থাকা সহ নানা ক্ষেত্রে উদ্বেগজনক ঘাটতির বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Today I stand before you in a different capacity, representing a Bangladesh that underwent a historical transformation in July-August last year. আজ আমি একটি ভিন্ন প্রেক্ষাপটে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এমন একটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি যেটি গত বছরের জুলাই-আগস্ট মাসে ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা সংস্কার শুরু করেছি। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে জাতির মৌলিক পরিবর্তন আনবে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবর্ষণ নিশ্চিত করতে এশিয়ার দেশগুলোর নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. বাংলাদেশ 7 বছরের বেশি সময় ধরে প্রতিবেশী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্ষণ নিশ্চিত করতে এশীয় নেতাদের অবশ্যই এক হতে হবে।
Myanmar. বাংলাদেশের দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরেন অধ্যাপক ইউনুস। As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. আমরা যখন একটি নতুন বাংলাদেশ গড়ি তখন আমরা একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি। বাংলাদেশ দুর্নীতি ও অবৈধ আর্থিক প্রবাহের শিকার হয়েছে। সম্পদ পুনরুদ্ধার এবং দেশে ফিরিয়ে আনার বিষয়ে এশিয়াকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি মুন, মহাসচিব ঝাং ঝু, লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফান্ডোন, চীনের স্টেট কাউন্সিলর নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং ওয়েশিয়াং সম্মেলনে বক্তৃতা করেন। বোয়াও ফোরামের ফাঁকে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং উইং, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে। এছাড়াও প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন একাধিক প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে। শুক্রবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর কল্যাণপুরে টেকনিক্যাল মোড়ে আছেন শাকির আদনান। সরাসরি যাচ্ছি তার কাছে। আদনান, আপনি রয়েছেন টেকনিক্যাল মোড়ে, ঈদ যাত্রার যাত্রীদের চাপ কেমন দেখছেন? মেহেদী, ধন্যবাদ। আসলে আজকে জানেন যে আজকে সরকারি কর্মদিবস, শেষ কর্মদিবস ছিল এবং টানা 9 দিনের ছুটিতে শুরু হচ্ছে সরকারি ছুটি। তো সেই ছুটির প্রেক্ষিতে অনেকেই যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে। এবং আপনি জিজ্ঞেস করছিলেন যে চাপ কেমন। চাপ আসলে তেমন একটা নেই, কারণ আমরা স্বভাবতই দেখি যে যখন ছুটি বেশি থাকে তখন কিন্তু মানুষ একটু সুযোগ পায় যে আসলে তাদের যে একসাথে যাওয়ার যে প্রবণতা সেটি না করে তারা তাদের চিন্তা মতো একটু সুবিধা সময় মতো যেতে পারেন। যেহেতু ঈদের আগে এবং ঈদের পরে বেশ কয়েকটা দিন সময় আছে, 9 দিন, তো সেই সময়টা তারা আসলে যাচ্ছেন। এবং কাউন্টার থেকে বলছেন যে মহাসড়কেও কিন্তু এখন পর্যন্ত যানজট তারা দেখেনি এবং এই জন্য কিন্তু যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো আবার ব্যাক করে ঢাকায় চলে আসতে পারছে। এখনও টিকিট কিছু কাউন্টারে পাওয়া যাচ্ছে, তবে সেগুলো একটু পিছনের দিকে, তবে তারপরে পাওয়া যাচ্ছে। তো আসলে টেকনিক্যাল মোড়ের যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখন পর্যন্ত এরকম অবস্থা। তো পরবর্তী সংবাদে আপনাদেরকে এই চাপটা আরও বাড়ো কিনা সেটি জানাতে চেষ্টা করব। মেহেদী। আদনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ঈদে ঘরমুখো মানুষের রাজধানী ছাড়তে যে শুরু করেছে, বাসের পাশাপাশি ট্রেনেও বাড়ছে ঈদ যাত্রীদের ভিড়। এই মুহূর্তে কমলাপুরের রেলওয়ে স্টেশনে আছেন আরেক সহকর্মী মিথিলা নাজনীন। যাচ্ছি তার কাছে। মিথিলা, আপনি রয়েছেন কমলাপুরে, ঈদ যাত্রার কি অবস্থা সেখানে? ট্রেন স্টেশনে আপনি কি দেখছেন? মিথিলা, শুনতে পাচ্ছেন আমাকে? মিথিলা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঈদ যাত্রায় কিন্তু লোকজন কিন্তু এরই মাঝে কিন্তু যারা ঘরমুখো মানুষ তারা কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে আসার পথেই রেখেছি। অনেক মানুষ রেল স্টেশনের উদ্দেশ্যে আসছেন, তারা বাড়ি যাবেন ঈদে। এবং এখানে এখন পর্যন্ত যারা আসছেন তারা অনেকে বিকাল থেকে অপেক্ষা করছেন, অনেকে সচেতনভাবে বিকাল থেকে অপেক্ষা করছেন যাতে রাস্তার যে জ্যামটা সেই ভোগান্তিটা না পায়। এবং ইফতারের পরপরই কিন্তু আবার অনেকে চলে আসছেন। এবং এখানে ঈদের যে মানে লোকজনের যে বাড়ি যাওয়ার যে আয়োজন, উৎসব আয়োজন, সেটা কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে এসে আমরা বুঝতে পারছি। এখানে কিন্তু বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু পরিবার সহ ঈদ আনন্দে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু ঘরমুখো হয়েছেন। এবং এখানে যারা আছেন তারা বলছেন যে এবারে ঈদ যাত্রায় তারা আশা করছেন যে তারা কোনো ভোগান্তিতে পড়বেন না, কারণ এবারের ঈদের ছুটিটা ঈদের আগে পরে সব মিলিয়ে ঈদের ছুটিটা অনেকটা লোকজনের যাতায়াতের জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অনেকটা তাদের জন্য সহজ হয়েছে। এক কথায় ভোগান্তিটা কম হবে এমনটাই আশা করছেন সবাই। তবে রেল স্টেশন জুড়ে কিন্তু আসলে ঈদের আমেজ, ঈদে বাড়ি যাওয়ার যে আমেজ সেটি বিরাজ করছে এবং যথেষ্ট ভিড় রয়েছে। মেহেদী। ধন্যবাদ মিথিলা। কথা বলছিলাম সহকর্মী মিথিলা নাজনীনের সাথে, জানাছিলেন কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের যাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে।
এদিকে ঈদের আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীবাসী। চাপ না থাকায় স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরে খুশি সাধারণ মানুষ। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আগামীকাল থেকে যাত্রীর চাপ বাড়বে। রয়েছে রিয়াজ ইসলামের রিপোর্ট। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শেষ কর্মদিবসে রাজধানী ছাড়ছেন নগরবাসী। স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। বাড়ি যাইতেছি ঈদ করতে, ঈদের আবেগটা তো সুন্দর। মা বাবা আছে, তাদের সাথে ঈদ করব, আনন্দই অন্যরকম। যে সিট নিলাম এখন, এটা 500 টাকা, এটা 600-700 টাকাও বিক্রি হয়। এখন মানে নিয়মের মধ্যে চলতেছে সবকিছু। পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় ভাড়া কমিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। 3-4 দিন আগে আমরা ভরপুর যাত্রী নিতাম, এই 10টা-11টার ভিতরে লঞ্চ ভরে যেত, কিন্তু এখন যাত্রী পল্টন পুরো পরিষ্কার, কোন যাত্রীর কোনো সমস্যা নেই। গার্মেন্টসগুলি ছুটি হয়েছে, ছুটি হবে আজকের আমরা যাতে ওরকম চাপ হবে না। আগামীকালকে থেকে আমাদের ঈদের যাত্রাটা হতে পারে, আমরা এই প্রত্যাশায় আছি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও যাত্রীদের নিরাপত্তায় তল্লাশি সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। এই রাতেই পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছিল। মুসলমানদের কাছে এই রাত অতি মহিমান্বিত। চক্রমালিথা রিপোর্ট। আরবি হিসেবে সূর্যাস্তের সাথে সাথে শুরু হয় পরবর্তী দিন গণনা। সেই হিসেবে বৃহস্পতিবার 26শে রমজানের দিন শেষে শুরু হবে 27শে রমজানের রাত। আলেম ওলামাদের মতে 26 রমজানের দিন শেষে 27 রমজানের রাতই হচ্ছে মহিমান্বিত সেই রজনী। সারা বিশ্বের মুসলমানদের কাছে সোয়াব হাসিল আর গুনাহ থেকে পানা চাওয়ার রাত হিসেবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা। পবিত্র কোরআনেই বলা আছে ফজিলতের দিক দিয়ে এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। হাদিসে আছে যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে মাহে রমজানের কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এশা এবং তারাবি নামাজ আদায়ের পর নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে কদরের তাৎপর্য তুলে ধরে রাতভর মসজিদে মসজিদে বিশেষ বয়ান চলবে। পাপ থেকে মুক্তি আর সকলের মঙ্গল কামনায় করা হবে বিশেষ মোনাজাত। চক্রমালিথা, চ্যানেল আই, ঢাকা। বাসযোগ্য রাজধানী গড়তে বিপন্ন পরিবেশ এবং জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর সঙ্গে সৌজন্য আলোচনায় উঠে আসে জনসম্পৃক্ততা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বাধ্যবাধকতা। ঈদের পর খাল এবং রাজধানীর আশেপাশের নদী পুনরুদ্ধারের কার্যক্রম আরও জোরদারের কথা জানান সিটি প্রশাসক। আলিমান রাজির রিপোর্ট। নদী ঘিরে গড়ে ওঠা নগরী ঢাকা স্বাধীনতার পর অপরিকল্পিত উন্নয়ন আর দখল দূষণে হারিয়ে গেছে রাজধানী সহ দেশের অনেক নদী, খাল, জলাশয়। এমন পরিস্থিতিতে রাজধানীর ধ্বংস হওয়া প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে জোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় মাসখানেকের উদ্যোগে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া কনাই নদ। উত্তর সিটি কর্পোরেশনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে রাজধানীর প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার কার্যক্রম সংক্রান্ত আলোচনায় এসব কথা জানান উত্তর সিটির প্রশাসক। জানান মৃত আর বিপন্ন খাল, নদী, জলাশয় পুনরুদ্ধারে আপোষহীন উদ্যোগের প্রত্যয়। টঙ্গী খাল এবং করাই নদীর অংশটি যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ নদী নিয়ে কাজ করি, পানি নিয়ে কাজ করি, সেখানে আমরা দেখেছি এটা হচ্ছে প্রাচীন আবদুল্লাপুর খাল এবং দ্বিগুণ খালের হারিয়ে যাওয়া একটি খাত, এবং এই খাতটিকে আমরা আইডেন্টিফাই করে গত 1 মাসে আমরা এই নদীটিকে উদ্ধার করেছি। প্রায় 3 থেকে 5 কিলোমিটার লম্বা একটা নদী। নদীটি আমরা হয়তো বা 1-1.5 মাসে উদ্ধার করেছি।
কিন্তু এটাকে টিকিয়ে রাখা কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব হবে না, সেই জন্য কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। দীর্ঘমেয়াদে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সার্বিক সচেতনতা ও অংশগ্রহণের বিকল্প নেই বলেও মত তার। ঢাকার বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা হয়, এসব জায়গায় যেন জলাবদ্ধতা না থাকে কিংবা খুব দ্রুত পানিটা চলে যায়, সেজন্য আমরা ওয়াসা, 2 সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট এবং পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড মিলে আমরা একটি কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান করছি। আমরা সকল ড্রেনেজ এই সব নেটওয়ার্কগুলোর মুখে ময়লা যা আছে এবং নদীতে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করছি যেন তাড়াতাড়ি পানি নেমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচার। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি পরিবেশের নানা উপাদান ব্যবহার করে বসতি গড়েছে মানবজাতি, নিশ্চিত করেছে খাদ্য জীবন জীবিকা। তবে ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে কমছে প্রাকৃতিক সম্পদ, বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী। হুমকিতে থাকা ধরিত্রী বাঁচাতে প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানার তাগিদ সংশ্লিষ্টদের। প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় অনুশাসন নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীর নিরাপদ আশ্রয় নিশ্চিতের পাশাপাশি বিকশিত হয়েছে মানব সভ্যতা। বিভিন্ন ধর্মে প্রাণীজগৎ, গাছপালা, পাহাড়, নদী সহ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃতি সংরক্ষণে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন ও হাদিসে রয়েছে অসংখ্য নির্দেশনা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণী হত্যা কিংবা প্রকৃতি ধ্বংস থেকে বিরত থাকার পাশাপাশি গাছ লাগাতে উৎসাহ দিয়েছেন। মাজার সহ বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানে জালালি কবুতর, হুদহুদ পাখি, আবাবিল পাখি, বোস্তামি কাছিম সহ বিভিন্ন প্রাণী সংরক্ষণ করছেন সংশ্লিষ্টরা। তুলসী, নিম, চন্দন সহ বিভিন্ন উদ্ভিদের পাশাপাশি প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নানা পরামর্শ ও নির্দেশনা রয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মেও। তবে ধর্মীয় মূল্যবোধের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দৈনন্দিন জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমেই রক্ষা পাবে প্রকৃতি ও পরিবেশ, নিশ্চিত হবে সবুজ পৃথিবী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় অনুশাসন নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নীলফামারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবারও ঈদ উপহার বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। নীলফামারী জেলার প্রত্যন্ত এলাকা জলঢাকা মিরগঞ্জের পশ্চিম শিমুলবাড়ি কঞ্চনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে চাল, ডাল, সেমাই, দুধ, লবণ, চিনি সহ নানা সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি এই জনপদের মানুষ। এই ট্রাই ফাউন্ডেশন থেকে ডাল, চাউল, চিনি, সেমাই এগুলো পেয়ে আমরা মোটামুটি বেশ সুন্দরভাবে ঈদ যাপন করতে পারবো। আমরা ট্রাই ফাউন্ডেশন থেকে খাদ্য সামগ্রী পাইলাম। আমরা ইতিমখানা মাদ্রাসার সকল ছাত্র মিলে একসাথে সবাই মিলে খেতে পারবো। ট্রাই ফাউন্ডেশন থেকে আমি চাল, ডাল, চিনি, সেমাই সব পাশে আমরা খুশি আছি। চিনি, চাল, ডাল অনেক কিছুই পেলাম। আমি ঈদ আমার খুব ভালো হবে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সুধীজনরা। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই মানুষগুলোর মুখে হাসি ফুটবে। ঈদের দিন পরিবার পরিজন সহ ভালো খাবার খেতে পারবেন তারা।
আমি মনে করি যে এইভাবে যদি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় এইভাবে খাদ্য বিতরণ করা যায়, তাহলে আসলে ঈদটাকে ভাগাভাগি করা যায় এবং সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। আমি ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাই ফাউন্ডেশনের যারা কর্ণধারা আছেন তাদেরকে এবং আজকে যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিছু মানুষের মুখে তারা হাসি ফুটে তোলার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, এই জন্য আমি মনে করি যে এই ধরনের প্রচেষ্টা সামনে অব্যাহত থাকবে। দীর্ঘ 2 যুগ ধরে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তাদের উদ্যোগ 2 যুগ ধরে মানুষের মুখে হাসি ফুটে যাচ্ছে, এর জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। তাদের এই কর্ম অব্যাহত থাকুক সেই আশাবাদ ব্যক্ত করছি। শীতকালীন সময় আমি দেখেছি যে তারা শীতবস্ত্র বিতরণ করেছেন, আজকে 60টি আইটেম তারা জনগণের মধ্যে বিতরণ করছেন। তাদের এই উদ্যোগকে আরও বিস্তৃত করুক সেই আশাবাদ ব্যক্ত করছি। তাদের এই প্রচেষ্টা সফল হবে, আমাদের সবাই আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবো। দেশের যে কোনো দুর্যোগ ও উৎসবে মানবতার সেবায় কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। তাদের এই প্রয়াস প্রশংসার দাবিদার বলে মত সুদীজনের। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই। দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে 11 এপ্রিল দেশীয় শিল্পীদের পরিবেশনায় একসাথে 4 বিভাগে স্বাধীনতা কনসার্ট করবে বিএনপি। সবার আগে বাংলাদেশ এই কনসার্টের আয়োজন করছে, যেখানে ভারত এবং পাকিস্তানের সংস্কৃতির কোনো প্রাধান্য থাকবে না বলে জানিয়েছেন আয়োজকরা। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা জানান সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী এনি। বগুড়ার ভ্যানু এখনো চূড়ান্ত না হলেও রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়ামে একযোগে এই কনসার্ট হবে বলে জানিয়েছেন তারা। 11 এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে একসঙ্গে 4টা ভেন্যুতে, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম, বগুড়ায় আমরা 2টা ভেন্যু এখন পর্যন্ত চিন্তা করেছি। ইতিপূর্বে আমার জানা মতে একসঙ্গে সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নাই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় 25 ফিলিস্তিনি নিহত এবং 82 জন আহত হয়েছে। ভোরে উত্তর গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া নিহত হন। জানাবো ডিটল টাটা বিশেষ সংবাদ। ইলন মাস্কের হাতে যাওয়ার পরে টুইটারের নাম বদলে হয়েছে এক্স। এবারে টুইটারের সেই বিখ্যাত নীল পাখির লোগো নিলামে বিক্রি করা হয়েছে। দাম উঠেছে $34,375 মার্কিন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে শুল্ক শুধু গাড়ির উপরই নয়, যন্ত্রাংশের উপরও প্রযোজ্য হবে। তবে কানাডা ও মেক্সিকো থেকে আসা যন্ত্রাংশের শুল্ক প্রাথমিকভাবে স্থগিত থাকবে। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো যা থাকছে। বিরতির পরে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরো একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে 2020 সালের নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা, শপথের জন্য দলীয় সিদ্ধান্তের অপেক্ষা। জনগণের আস্থা ফেরাতে সংস্কার শুরু হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। চীনে বিয়াও সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবর্তনে এশীয় দেশগুলোর ঐকমত্যের তাগিদ। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ, নামাজ, তেলাওয়াত, জিকির আসকারে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
রাজধানীর পরিবেশ এবং জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপে উত্তর সিটির হুঁশিয়ারি, জনসম্পৃক্ততা ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে বাধ্যবাধকতায় গুরুত্ব আরোপ। দিন দিন বাড়তে থাকা চাহিদার সাথে কমছে প্রাকৃতিক সম্পদ, পরিবেশ রক্ষায় ধর্মীয় নির্দেশনা মানতে সংশ্লিষ্টদের তাগিদ। এবং ঈদের আনন্দ উদযাপনে নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের উপহার এবং খাদ্য সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে দরিদ্র মানুষের সন্তোষ। দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।